হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্সে পড়া শিখব। তো এই যারা আমার পুরনো স্টুডেন্ট তারা এটা আগেই শিখেছে আমার কাছে। এটা যেহেতু রিভিশন প্রসেস চলছে তাই জন্য আরেকবার আমি ভালো করে এটা রিভাইজ করে দিতে চাইছি। তো আমরা যখন দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে করব তখন সিম্পল সেন্টেন্সের বেসিক রুলটা আমাকে ফলো করতে হবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব তাকেই বলে যে ভার্ব পার্সেন্ট নাম্বার টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, চেঞ্জ করে। তো এটা করার জন্য প্রথম যে রুলটা আমি অ্যাপ্লাই করবো যে সেটা হচ্ছে ইনফিনিটিভস ইউজ করে। ইনফিনিটিভস মানে হচ্ছে টু ভার্ব, টু এর পর ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে। সরি, তো ভার্ব যখন টু এর পর কোনো ভার্ব থাকে সেটা আমরা ভার্ব বলে ধরি না, সেটা আমরা ইনফিনিটিভ ধরি, অর্থাৎ অকর্মক ক্রিয়া। কারণ এই যে ভার্বটা হয় টু এর পর যে কোনো ভার্ব, এটা পার্সেন্ট নাম্বার এবং টেন্সের ওপর চেঞ্জ করে না। তো প্রথম সেন্টেন্সটা দেখা যাক। আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি, আই ওয়ান্ট টু ফাইন্ড আ জব। এই দুটো সেন্টেন্সের মধ্যে আমাকে প্রথমে ঠিক করতে হবে যে আমার কোন সেন্টেন্সটা আগে আসবে এবং কোন সেন্টেন্সটা পরে আসবে। হতে পারে প্রথম সেন্টেন্সটা থেকে দ্বিতীয় সেন্টেন্সে গেল, আবার দ্বিতীয় সেন্টেন্স থেকে প্রথম সেন্টেন্সে এলো। তো সেটাই যদি আমি ঠিকঠাক করে না করতে পারি তাহলে তো কিছু করার নেই। যাই হোক, এখানে যেমন দ্বিতীয় সেন্টেন্সটা আগে হবে, আই ওয়ান্ট টু ফাইন্ড আ জব। এখান থেকে আই হ্যাভ, এই হ্যাভ আর আই সাবজেক্ট হ্যাভ ভার্ব এই দুটোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আই হ্যাভ টু ফাইন্ড আ জব টু সাপোর্ট মাই ফ্যামিলি। এখানে টু সাপোর্ট ইনফিনিটিভ হলো, ফলে আর ভাব রইল না। এবং গোটা সেন্টেন্সটাতে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল এটা, যেখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব। লক্ষ্য করে দেখ, এই প্রথম সেন্টেন্সটা কিন্তু অলরেডি একটা ইনফিনিটিভ ছিল, টু ফাইন্ড। টু ফাইন্ড যেহেতু ছিল ফলে এটাকে কোনো ভার্ব হিসেবে আমরা ধরবো না, এটাকে ইনফিনিটিভ হিসেবে ধরবো। তাহলে এই সিম্পল সেন্টেন্সটাতে দুটো ইনফিনিটিভ আছে, একটা হচ্ছে টু ফাইন্ড, একটা হচ্ছে টু সাপোর্ট। এই টু সাপোর্টটা আমরা এই দ্বিতীয় সেন্টেন্স থেকে নিয়েছি, যেখান থেকে আই হ্যাভ পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তাহলে গোটা সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। যারা ইংলিশে অত্যন্ত উইক তাদেরকে বলছি বারবার এই ভিডিওগুলো দেখবি। একটা জিনিস বারবার দেখতে 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 সেটা কিন্তু মাথায় বসে যায়। ওকে, she works hard, she wants to pass the test. She works hard to pass the test. এখানে প্রথম সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব সেটা রয়ে গেল, আর আমি কোনো সাবজেক্ট ভার্ব দিতে পারবো না। ফলে she wants, she হচ্ছে সাবজেক্ট, wants হচ্ছে ভার্ব, এই দুটোকেই আমাকে সরাতে হবে। তো খুব ভালো কথা, আমি এই দুটোকেই সরিয়ে দিলাম, উড়িয়ে দিলাম। তাহলে আমি বাকি অংশটা এখানে লিখে দিলাম, she works hard to pass the test. To pass হচ্ছে ইনফিনিটিভ। I put on my best clothes, I wanted to impress her. আমি আমার সেরা পোশাকটা পরেছিলাম, আমি তাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম। তা এই যে সেন্টেন্সটা, এটা যদি আমি পুরোটাকে রাখি তাহলে এখানেই সাবজেক্ট ভার্ব রয়ে গেছে, আর আমি দ্বিতীয় সেন্টেন্সে কোনো সাবজেক্ট ভার্ব রাখতে পারবো না, সোজা কথা। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব আই ওয়ান্টেড বাদ চলে গেল, তাহলে জাস্ট যেটা পড়ে থাকলো সেটা আমি এখানে জোড়া দিলাম, টু ইমপ্রেস হার। যখন এইরকম দুখানা সেন্টেন্স আসবে তখনই কিন্তু আমি ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো। যে অসুখ তার সেই ওষুধ, মাথায় রাখতে হবে। আমাকে দিয়েছে একটা অন্য রকম আর আমি অ্যাপ্লাই করছি হয়তো কোনো একটা অন্য রুল, সেটা কিন্তু হবে না। বুঝতে হবে যে হ্যাঁ এখানে ইনফিনিটিভ দিয়েই জয়েনটা করতে হবে। এবার হচ্ছে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এটা অত্যন্ত সোজা। দেখা যাক এইখানে যে এরকম দুটো সেন্টেন্স ছিল, এখানে কিন্তু দুটো সেন্টেন্স সম্পূর্ণ আলাদা, দেখে চিনতে হবে। ফলে এখানে আমি কোনো মতেও চাইলে এই ইনফিনিটিভের রুলটা অ্যাপ্লাই করতে পারবো না। দিস ইজ মাই সিস্টার, হার নেম ইজ মীরা। দিস ইজ মাই সিস্টার কমা মীরা, এই হচ্ছে আমার বোন মীরা। ফলে এখানে সাবজেক্ট ছিল পরেরটা হার নেম, ভার্ব ছিল ইজ, বাদ চলে গেল। একটাই সাবজেক্ট একটাই ভার্ব। পরেরটা
Winston Churchill was a great politician and statesman. He also won the Nobel Prize for Literature. এখানে প্রথমটা থেকে আমি ভার্বটাকে বাদ দিয়ে দেব, এই ভার্বটাকে এখানে একটা কমা দেব। উইনস্টন চার্চিল কমা আ গ্রেট পলিটিশিয়ান অ্যান্ড স্টেটসম্যান, আবার একটা কমা, অলসো ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার। তাহলে আমাকে যেহেতু সাবজেক্ট এবং ভার্ব বাদ দিতে হয়, দ্বিতীয়টার থেকে আমি সাবজেক্ট বাদ দিলাম, প্রথমটার থেকে আমি ভার্ব বাদ দিলাম, তাহলে এটা হয়ে গেল। রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, হি কম্পোজড গীতাঞ্জলি। একই রকম ভাবে হয়েছে, রবীন্দ্রনাথ কমা আ গ্রেট পোয়েট কমা কম্পোজ গীতাঞ্জলি। তারপরেরটা পার্টিসিপল ব্যবহার করে। তো এই পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দুটোই আমরা ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ইডি অথবা ইএন অথবা টি, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটাকে আমরা পার্টিসিপেল বলছি কেন? পার্টিসিপেল অথবা অ্যাডজেক্টিভ পার্টিসিপেল আমরা যাকে বলি, এটা ভার্ব হচ্ছে না, কারণ এটা ভার্ব হচ্ছে না, কারণ এটাকে ভার্বের মতো দেখতে, কিন্তু এটা ভার্ব নয়, পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভের কাজ করে। যখনই ভার্ব আইএনজি হয়, এটা যদি ভার্ব হতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইএনজি হয়। তো তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ এম আর হতো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার হতো। আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেতে হ্যাজ হ্যাভ হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সেতে হ্যাড হয়। ওগুলোকে হেল্পিং ভার্ব বলে। এখানে যেহেতু কোনো রকম কোনো হেল্পিং ভার্ব হচ্ছে না, শুধুমাত্র ভার্ব আইএনজি অথবা ইডিএনটি হচ্ছে, সেই ফর্মটা হচ্ছে ভার্বে পার্টিসিপল, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ পার্টিসিপল আমরা বলি, ভার্ব নয়। তো দেখা যাক, আবার বলে দিই, এখানে যে দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স থাকবে, এইগুলো কিন্তু আবার আগের দুখানা সিম্পল সেন্টেন্সের ফর্মের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে এই দুটো সেন্টেন্সকে আমি চাইলেও ভুল করেও ইনফিনিটিভ ব্যবহার করতে পারবো না এবং নাউন ইন অ্যাপোজিশনও ব্যবহার করতে পারবো না। ধরা যাক, হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড উইথ লাইফ, হি ট্রাইড টু কমিট সুইসাইড। তাহলে এটা হি ওয়াজটাকে আমি উড়িয়ে দিলাম, ফ্রাস্ট্রেটেড উইথ লাইফ, হি ট্রাইড টু কমিট সুইসাইড। আমি চাইলে এখানে বিইংও লিখতে পারতাম, বিইং ফ্রাস্ট্রেটেড উইথ লাইফ, হি ট্রাইড টু কমিট সুইসাইড। আই স দ্য ফক্স, ইট ওয়াজ চেজিং আ র্যাবিট। এই যে চেজিং শব্দটা এইখানে, এটা এখন ভার্ব ফর্মে আছে, কারণ এর আগে ওয়াজ রয়েছে। এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কারণ ওয়াজ চেজিং আছে। যখনই আমি ওয়াজ উঠিয়ে দেবো, এটা পার্টিসিপল হয়ে যাবে, আর ভার্ব থাকবে না। আই স দ্য ফক্স চেজিং আ র্যাবিট, তাহলে পার্টিসিপল হয়ে গেল। একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, এটার ভার্ব রইল না, এটাকে পার্টিসিপল হয়ে গেল। The workers finished their work, they left for home. Having finished their work, the workers left for home. আবার বলছি, having finished their work, the workers left for home. আমি লিখতে পারতাম finishing their work, the workers left for home, সেটা আমি লিখতে পারতাম। He was betrayed by his partner, he suffered huge losses. Betrayed by his partner, he wasটাকে বাদ দিয়ে দিলাম, এই he was পোরশনটা। Betrayed by his partner, he suffered huge losses. ঠিক আছে, আমি এটা কিন্তু আরো অনেকভাবে লেখা যায়। আফটার বিং বিট্রেড, শুধুমাত্র বিং বিট্রেড সেটাও কিন্তু হতো, সেগুলোর মধ্যে একটাও কিন্তু কোনো ভার্ব পড়তো না, ফলে সেটাও কিন্তু আমি সিম্পল সেন্টেন্স করতে পারতাম। এখানে একটাই সাবজেক্ট হচ্ছে হি, একটাই ভার্ব হচ্ছে সাফার্ড। এই পোর্শনে এইগুলো যেগুলো আছে, এগুলো একটাও ভার্ব পোর্শন পড়ছে না, এগুলো সব পার্টিসিপল পোর্শন পড়ছে। এরপরেরটা হচ্ছে অ্যাডভার্ব ব্যবহার করে। ফর এক্সাম্পল, হি ফেইলড ইন দ্য এক্সাম, ইট ওয়াজ আনফরচুনেট। পুরো অংশটাকে আমি একটা অ্যাডভার্বে মানে চেঞ্জ করছি, সেটা হচ্ছে আনফরচুনেটলি।
আনফর্চুনেটলি হি ফেলড ইন দ্য এক্সাম। ঠিক আছে, তো এই চারটে রুল আমাকে মাথায় রাখতে হবে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স করার জন্য, তাহলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, এবার যে এক্সারসাইজটা দিচ্ছি সেটা সলভ কর।